কলকাতার এক নামী ইঞ্জিনিয়ারিং কলেজের 4 জন শেষ বর্ষের ছাত্র শুভম, অনিক, সোহম আর রিয়া। শহরের কোলাহল থেকে দূরে একটা শান্ত ছুটির খোঁজে তারা এসেছিল ওই ডাকবাংলোতে। প্রথম 2 দিন বেশ ভালোই কাটল, একদম শান্তিপূর্ণ। কিন্তু বিপত্তিটা ঘটল তৃতীয় দিনের বিকেলে। শুধুমাত্র কৌতূহলের বশবর্তী হয়ে ওরা ঢুকে পড়ল সেই নিষিদ্ধ শালবনে। আর সন্ধে নামতেই আবিষ্কার করল প্রাচীন ধ্বংসপ্রাপ্ত সেই শিব মন্দিরটা। এই একটা মুহূর্ত, ঠিক এই মুহূর্তটাই ছিল ওদের স্বাভাবিক জীবন থেকে এক অনন্ত অন্ধকারের দিকে পা বাড়ানোর প্রথম পদক্ষেপ। এই একবিংশ শতাব্দীতে বসেও তোমরা ভূত আর কাপালিকের গল্প বিশ্বাস করো? চলো তো দেখি ওখানে কি আছে। কথাটা বলেছিল শুভম। গল্পের কেন্দ্রে রয়েছে এই ছেলেই, যে ছিল ঘোর যুক্তিবাদী। আধুনিকতার দম্ভে স্থানীয় লোককথাকে স্রেফ হেসেই উড়িয়ে দিয়েছিল সে। তার এই অহংকারী উক্তি আর মানসিকতাই আসলে অন্ধকারের দরজার চাবিটা ঘুরিয়ে দিয়েছিল। সাধারণ একটা কৌতূহল আর স্থানীয় বিশ্বাসকে অসম্মান করার প্রবণতা যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তার বীজ পোতা হয়েছিল ঠিক এই মুহূর্তেটিই। দ্বিতীয় অধ্যায়, নীলদর্পণের রহস্য এবং সেই প্রত্নবস্তু উদ্ধার। ভাঙা গর্ভগৃহের সামনে পৌঁছতেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। চারদিকে শত শত বছরের পুরনো ধুলোমাখা ধ্বংসস্তূপ, আর ঠিক তার মাঝখানে কালো পাথরের একটা বেদির ওপর রাখা একটা চৌকো নীল আয়না। ভাবলে অবাক লাগে, আয়নাটা ছিল অস্বাভাবিক রকম পরিষ্কার। এক বিন্দু ধুলো নেই তাতে, যেন কেউ এইমাত্র সেটাকে সযতনে মুছে চকচকে করে রেখে গেছে। এই অদ্ভুত আর গাছমছমে বৈসাদৃশ্য দেখেই রিয়া কিন্তু প্রথম ভয় পেয়েছিল। ওর মনে হয়েছিল এটা হয়তো কোনো গভীর তান্ত্রিক ক্রিয়ার অংশ। আয়নাটার গঠনটাও ছিল সত্যিই অদ্ভুত। নীলচে কাচের চারপাশ দিয়ে শক্ত করে মোড়ানো একটা লাল সুতো, আর তার সাথে বাঁধা একটা তামার মুদ্রা। এটা কিন্তু কোনো সাধারণ প্রাচীন বস্তু ছিল না, এটা ছিল একটা সুনির্দিষ্ট সিল। কিন্তু শুভম তো এসব মানতে নারাজ। সে এটাকে নিছক একটা অ্যান্টিক পিস ভেবে সবার বারণ অগ্রাহ্য করল। নিজের হাতে লাল সুতোটা ছিঁড়ে ফেলল, মুদ্রাটা পকেটে ভরল আর আয়নাটা তুলে নিল। আর ঠিক সেই মুহূর্তেই সিলটা ভেঙে গেল। মুক্ত হয়ে গেল ভেতরে বন্দী থাকা এক অশুভ শক্তি। তৃতীয় অধ্যায়, রক্তের দাগ, অভিশাপের জাগরণ। অভিশাপের জাগরণ কিন্তু শুরু হয়ে গেল সেই রাতেই। ডাইনিং টেবিলে অনেকের হাত থেকে হঠাৎ জলের গ্লাসটা পড়ে ভেঙে যায়। শূন্য দৃষ্টিতে সে ফিসফিস করে বলে ওঠে, ওরা ভেতরে আসতে চাইছে, ওদের শরীর থেকে জল ঝরছে। ভাবুন একবার অবস্থাটা। তার পরদিন সকালেই খুব ভালো সাঁতার জানা সত্ত্বেও কুয়োর জলে ডুবে মারা গেল কেয়ারটেকার রঘুদা। কলকাতায় ফেরার পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিল। অনেক নিজের ফ্ল্যাটের বাথরুমের ভাঙা কাঁচ দিয়ে গলার নলি কেটে আত্মহত্যা করল। আর তার ঠিক 3 দিন পর ল্যাবে হাই ভোল্টেজ শকে নির্মমভাবে মারা গেল সোহম। অভিশাপটা খুব দ্রুত ধাপে ধাপে এগোতে শুরু করেছিল। সবচেয়ে শিউরে ওঠার মতো প্রমাণটা মিলল অনিকের আত্মহত্যার পর। ওর ঘরের দেয়ালে তারই রক্ত দিয়ে লেখা ছিল একটা প্রশ্ন, সুতোটা কেন ছিঁড়লি? শুধু তাই নয়, সোহেমের মৃত্যুর সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যায় 2 আবছা কালো মূর্তি যেন জোর করে তার হাতটা মেন সুইচের দিকে ঠেলে দিচ্ছে। এটা কোনো কাকতালীয় দুর্ঘটনা ছিল না, এটা ছিল এক সুপরিকল্পিত পাশবিক আক্রমণ। চতুর্থ অধ্যায়, তান্ত্রিক রহস্যভেদ, কার্যকারণ বোঝা। এই চরম আতঙ্কে শুভম আয়নাটাকে গঙ্গার জলে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু পারল না। ওর চোখের সামনে মৃত বন্ধুদের রক্তাক্ত মুখ ভেসে উঠল, যারা ওকে বাধা দিচ্ছিল। এরপরই রিয়ার দাদু, যিনি তন্ত্র সাধনা জানতেন, তিনি আসল সত্যটা উন্মোচন করলেন। এটা ছিল একটা দর্পণ বন্ধন। বহু বছর আগে ওই জঙ্গলে 2 ক্রুদ্ধ কাপালিকের আত্মাকে এক সিদ্ধ সাধক এই নীল দর্পণে বন্দী করেছিলেন। লাল সুতো আর তামার মুদ্রাই ছিল সেই শক্তিশালী সিল যা শুভম নিজ হাতে খুলে দিয়েছে। আর এখন সেই আত্মারা প্রতিশোধ নিতে মরিয়া। পঞ্চম অধ্যায়, অমাবস্যার রাত, চরম পরিণতি। সেই রাতেই ছিল অমাবস্যা। অশুভ শক্তির ক্ষমতা যখন সবচেয়ে বেশি থাকে। শুভমকে বাঁচাতে দাদু ঘরের চারদিকে মন্ত্রপুত সর্ষে ছড়িয়ে একটা প্রতিরক্ষামূলক বৃত্ত তৈরি করলেন। রাত তখন ঠিক 2। হঠাৎ ঘরের পরিবেশ সম্পূর্ণ বদলে যেতে শুরু করল। ঘরের তাপমাত্রা আচমকা হিমাঙ্কের নিচে নেমে গেল। এই তীব্র ঠান্ডা কিন্তু কোনো স্বাভাবিক আবহাওয়া পরিবর্তনের কারণে ছিল না। এটা ছিল সেই অশুভ শক্তির সরাসরি উপস্থিতি এবং তাদের আক্রমণাত্মক রূপ।
এরপরে শুরু হলো আসল ধ্বংসলীলা। ঘরের জানলার কাঁচগুলো একে একে সশব্দে চরচর করে ফেটে যেতে শুরু করল। বাইরের সেই অশুভ শক্তি ঘরের ভেতরে প্রবেশ করার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে তাদের অমানবিক চাপেই কাঁচগুলো ভেঙে গুড়িয়ে যাচ্ছিল। এক অবিশ্বাস্য আতঙ্কের পরিবেশ তৈরি হলো পুরো ঘর জুড়ে। ঠিক সেই সময় ঘরের মাঝখানে রাখা সেই নীল আয়নার ভেতর থেকে অদ্ভুত এক ফিসফিসানি আওয়াজ ভেসে আসতে শুরু করল। শুধুমাত্র ফিসফিসানি নয়, শোনা গেল একসঙ্গে একাধিক মানুষের অট্টহাসির শব্দ, যেন আয়নার ভেতরের সেই কাপালিকদের আত্মারা তাদের চূড়ান্ত বিজয়ের উল্লাস করছে। এটা ছিল এক চরম মানসিক আঘাত, যা সহ্য করা সত্যিই প্রায় অসম্ভব। এই অশুভ শব্দের প্রভাবেই শুভমের মানসিক প্রতিরোধ সম্পূর্ণ ভেঙে পড়ল। সে হঠাৎ কোনো এক অদৃশ্য আকর্ষণে উঠে দাঁড়াল। তার চোখ দুটো তখন জবা ফুলের মতো টকটকে লাল। ঘোর যুক্তিবাদী শুভম তখন আর নিজের নিয়ন্ত্রণে নেই। অসুরের মতো শক্তিতে রিয়াকে ছুঁড়ে ফেলে সে সেই মন্ত্রপুত বৃত্ত পেরিয়ে সোজা আয়নার দিকে এগোতে লাগল। ঠিক সেই চরম মুহূর্তে দাদু নিজের প্রাণ বাজি রেখে এক অকল্পনীয় পদক্ষেপ নিলেন। এক বিশেষ মন্ত্র উচ্চারণ করে নিজের হাতের রক্ত দিয়ে তিনি সেই অভিশপ্ত আয়নার ওপর একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিলেন। আর তার ফলেই এক বিকট চিৎকারে সারা ঘর কাঁপিয়ে আয়নাটা মাঝখান থেকে দুটুকরো হয়ে ভেঙে গেল। শুভম জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। সেই রাতের মতো অশুভ শক্তির হাত থেকে তারা রক্ষা পেল। ষষ্ঠ অধ্যায়, স্থায়ী ক্ষত অভিশাপের পর। এরপর দেখতে দেখতে 4টে বছর কেটে গেছে। নীল আয়না ভেঙে যাওয়ার মাধ্যমে ঘটনার হয়তো সমাপ্তি ঘটেছিল, কিন্তু রেখে গেছে এক অনন্ত স্থায়ী ক্ষত। শুভম প্রাণে বেঁচেছে ঠিকই, কিন্তু নিজের অহংকারের ভুলে চিরতরে হারিয়েছে তার 2 প্রিয় বন্ধুকে। সে আজ একটা সাধারণ আইটি ফার্মে চাকরি করলেও তার ভেতরে রয়ে গেছে এক গভীর মানসিক ট্রমা। সেই ঘটনার পর থেকে সে আজ পর্যন্ত কোনো দিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকাতে পারে না। আয়নার কাঁচ তাকে আজও সেই হিমশীতল অন্ধকারের কথা মনে করিয়ে দেয়। শুভমের সেই অহংকার, যুক্তিবাদী হওয়ার দম্ভ আজ কোথায়? যখন সে ভুলবশত কোনো আয়নার সামনে চলে আসে, তখন তার মনে হয় কাচের ওপার থেকে 2টো কালো চোখ আজও তার উপর নজর রাখছে। সত্যি কি নীল আয়নার অভিশাপ সম্পূর্ণভাবে শেষ হয়েছে, নাকি সেই অন্ধকার শক্তি আজও কাচের ওপার থেকে সুযোগের অপেক্ষায় বসে আছে? এই অমীমাংসিত আতঙ্কের প্রশ্নটি নিয়েই আমাদের আজকের এই গা ছমছমে বিশ্লেষণ এখানেই শেষ করছি। অদ্ভুত কোনো রহস্যের খোঁজে আবারও দেখা হবে।